এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি, এখনো না। যেখানে ভয় আছে ও রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিডডে সাসপেন্সে। আর আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আতঙ্কের রাত। তাহলে চলুন শোনা যাক। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়ি কামাইনি কে জানি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি। সেইখানেই থাকে এবং ডেইলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এই কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচব না রে। কেন? হঠাৎ এইরকম মনে হবার মানে? অবনী বলল, তুই ভূতে বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার মতো ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথা শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাকগে, তোর ভাই কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা থাকিস? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুদিন থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করি। কে এসে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমিও ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধ হয় না। ওকে সব কথা জানিয়েছি চিঠি দিয়ে। সামনের মাসেও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতে। এর আগে কখনো ওরকম অস্তিত্ব অনুভব করিসনি? না, কখনো না। এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটার দিকে দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না। তবে তুই গেলে আমি খুব খুশি হব, কেননা আমিও দেখতে চাই
আমার ঘরে আর একজনের উপস্থিতি থাকা সত্ত্বেও ওসব ঘটে কিনা। যদি চাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যেতে পাবো। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে না, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছে থাকবি। এই অবস্থায় তোকে একলা থাকাটা উচিত হবে না। অবনী বলল, তাহলে তো খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভাত এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজন অনেক রাত পর্যন্ত গল্প করলাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজন। শোয়ার পরেই ঘুম পেয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ওহ, কতদিন যে এরকম আরামে ঘুমোইনি। ও, আমার তো একদম ইচ্ছা করছে না ওই বাড়িতে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে বললাম, তোর ওখানে যাবার গাড়ি কখন? সেই বেলা একটা। সে কি, সারাদিন আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, এটা এতক্ষণ ছেড়ে দিয়েছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়ি। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশে লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগল। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ও শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। হ্যাঁ, এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাখতে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা, না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ি একজন বয়স্ক মহিলা আমাকে ডেকে বললেন, বাবা শোনো, তুমি অবনীর কে হও? আমি কাছে গিয়ে বললাম, আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাতের হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কিসব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কিসব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপকৃষ্ট মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎই এরকম হয়ে যেতে দেখেছি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাত্রে একটা ঘটনা বলবো, বললে আপনি অবাক হয়ে যাবেন, ভাবেন মিথ্যে কথা বলছি। আমার কথা এটা কেউ বিশ্বাস করেন না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ, শুনি না কি ব্যাপার।
শুনুন তবে, সেদিন রাত্রে অবনীদা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গা কাটা দিয়ে উঠল। কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কাধা করার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখি ওপরের দরজায় ধাক্কা দিলাম, অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম, অবনীদা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ি বন্ধ, খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি খুব অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার একই কথা এখনকার কেউ বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি আমার কাছে থাকেন তাহলে খুব ভালো। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতে করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপে কার ঘাড়া চাপবে। তবে হ্যাঁ, যদি সেই রকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন হয় সবাই ছুটে যাব, আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখবেন। আর যারা গল্প শুনতে ভালোবাসেন ও লিখতেও ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পাঠাতে পারেন মেইল বা ফেসবুকের মাধ্যমে। ডেসক্রিপশন লিঙ্কে দুটোই দেওয়া রইল, আপনাদের পছন্দ যেটা সেখানেই পাঠাবেন। তাহলে চলুন বাকিটা শোনা যাক। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তাই মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধারটা একটু বেরিয়ে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা এক্ষুনি নামলো বলি। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যায়। কি খাবি বল? সেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্য দিনে কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম। এখানে কি ঘটে না ঘটে তাই নেই। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছু বলেন। রাত তখন 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম, শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে এসে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই 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 তো সে, ওই দেখ ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলো ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে।
আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফোঁস করে একটা দেশলাইয়ের শব্দ জ্বালার শব্দ। তারপরে দেখা গেল টেবিলের বাতি জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর তো কেউ নেই। তাহলে কে জ্বালল এই বাতি? কে কে সেই অশরীর? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারদিক নিঃশব্দ, নির্ঝুম। অবনী যেন নীল হয়ে গিয়েছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল, দরজার কাছ পর্যন্ত নিয়ে গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, হয়তো কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল, না না, খেপেছিস। ও আমার রোজ এমনভাবে ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আচ্ছা তুই একা নয়, আমি তো আছি সঙ্গে। হ্যাঁ। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা 2 হাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও। কথা কইছ না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর হয়ে গেল। আমারও হাত পা অবশ হয়ে এসেছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমি শ্যামা। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও। আমাকে বন্দি করে রেখো না। তোমাদের তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে আমার কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ মুখ তার। সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরী একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে একটি মেয়ে চিৎকার করে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যেন সহ্য করতে পারছি না। তোমরা এখন এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, মুক্তি পাবো আমি, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে চুচুড়া হরিবাবুর মেয়ের জন্মদিনের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিন্তু কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাতে দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানলেন গত মাসে সামান্য একটু ভুল বুঝির ব্যাপারে নিয়ে মেয়েটি তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তুলেছিলি, সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে
ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমি ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবিটা নিতে এসেছে। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটির আমায় সাজাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিজের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। এই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদত্ত করে দিলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ থেকে দরজার বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম হলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা খেয়ে ভোরের আগেই কারেন্ট এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি, এখনো না। আজকের মতো গল্প এইখানেই শেষ। তবে পরের সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখতে হবে। নিজে তো শুনছি না, সকলকে শোনান। তাহলে দেখা হবে পরের সপ্তাহে। না, শোনা হবে।